তোর সাথে জরুরি কথা আছে। কি কথা? তুই ভূত দেখতে যাবি? কোথায়? স্কুলের ল্যাবরেটরির ঘরে। সেখানে ভূত থাকার কথা সবাই বলতো বটে। দেখেছিস ব্যাপারটা? হরিদা ভূতকে তেলে ভাজা দিয়ে গেল। অন্ধকারে দূর থেকে দেখলেও চিনতে অসুবিধা হলো না। গণিতাঞ্জলি আরক, এর নাম হয়তো আপনারা আগে শোনেননি। নাম শুনে যারা বুঝতে পারছেন না জিনিসটা কি, তাদের জন্য বলি, গণিতাঞ্জলি আরক হলো এক জটিল রাসায়নিক যৌগ, যার 2 ফোঁটা পেটে পড়লে গণিতের ডিঙি নৌকাও হয়ে ওঠে গণিতের জাহাজ। স্কুলে পড়াকালীন সময়ে এক বিশেষ ঘটনাচক্রে এই অত্যাশ্চর্য আরকের মুখোমুখি হতে হয়েছিল আমাকে। সে ঘটনার কথা এর আগে কখনো লিখিনি, কারণ সেই অবিশ্বাস্য ঘটনার কথা ভাবলে আজও নিজের অজান্তেই শরীর শিউরে ওঠে। দিনটা ছিল রবিবার, স্কুল ছুটির দিন। এমনিতে রবিবার সকালে বাড়ির সামনের রাস্তায় আমরা ক্রিকেট খেলতাম, কিন্তু সেদিন সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছিল যে খেলা তো দূর, ঘরের বাইরেই যেতে পারিনি। কোনো উপায়ন্তর না পেয়ে শেষে একটা গোয়েন্দা গল্পের বই আর এক বাটি মুড়ি নিয়ে ঢুকলাম কাঁথার নিচে। আমাদের সময় তো আর ইন্টারনেট বা কম্পিউটার ছিল না, তাই বৃষ্টির দিনে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারতো না। বিছানায় শুয়ে শুয়ে বইয়ের 2-1 পাতা পড়তে না পড়তেই ঘুম এসে গিয়েছিল, কিন্তু আচমকাই কলিং বেলের শব্দে সেটা ভেঙে গেল। রান্নাঘর থেকে মা ডেকে বললেন, কে এলো দেখ তো শিমুর। আমি কষ্টে সৃষ্টে বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলে তো অবাক, দেখি ছাতা মাথায় অপু দাঁড়িয়ে আছে। অপু ছিল আমার বন্ধু, একই ক্লাসে পড়তাম। আমাদের 3টে বাড়ি পরেই ছিল অপুদের বাড়ি। আমি খুশি হয়ে তাড়াতাড়ি ওকে ভেতরে আসতে বলতেই হাতে ধরা ব্যাগটা দেখিয়ে ও বলল, এখন ভিতরে আসার উপায় নেই রে, মা পাঠিয়েছিল দোকান থেকে ডিম আনতে। তোর সাথে জরুরি কথা আছে, তাই এভাবেই চলে এলাম। কি কথা? ভাই, তুই কি এমন কোনো অ্যাপ খুঁজছিস যেখানে কোনো রিস্ক ছাড়াই শুধু গেম খেলেই টাকা কামাতে পারিস? কি বলিস, এমন কোনো অ্যাপ আছে নাকি? হ্যাঁ ভাই, আছে। এই অ্যাপের নাম 1x। 1x? 1x একটি বিশ্বস্ত অ্যাপ, যেখানে ক্রিকেট পোকারের মতো 300-রও বেশি গেম খেলে লক্ষ টাকা আয় করতে পারবি। আরে বাস! তো বন্ধুরা, ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের প্রোমো কোড ক্ষীরের ব্যবহার করে 1x এ রেজিস্টার করলে পেয়ে যাবেন 26,000 টাকার বোনাস। 1x এ টাকা ডিপোজিট করা অনেক সহজ। পেটিএম, ফোনপে, গুগল পে, বিকাশ, নগদ, রকেট যে কোনো অ্যাপ দিয়ে আপনারা টাকা ডিপোজিট করতে পারেন। তাহলে আর দেরি কেন, ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন 1x এ। তোর সাথে জরুরি কথা আছে, তাই এভাবেই চলে এলাম। কি কথা? আমি জানতে চাইলাম। অপু একটু কাছে এগিয়ে এসে চাপা স্বরে বলল, তুই ভূত দেখতে যাবি? আমি চমকে উঠে বললাম, ভূত? কোথায়? কোথায় আবার? স্কুলের ল্যাবরেটরির ঘরে। ওখানে ভূত আছে, জানিস তো? সেখানেই যাব। আমাদের স্কুলটা ছিল অনেক পুরনো, বলতে গেলে ব্রিটিশ আমলের। তখন যদিও নতুন ভবন হয়েছে, তবু পুরাতন ভবনগুলোও ছিল। স্কুল মাঠের দক্ষিণ দিকে এমনই একটা পুরনো ভবনে ছিল স্কুলের ল্যাবরেটরি। সেখানে ভূত থাকার কথা সবাই বলতো বটে, তবে কেউ কখনো চাক্ষুষ দেখেছে বলে শুনিনি। অপুর কথার উত্তরে আমি বললাম, তা ভূত কি তোর জন্য সেখানে অপেক্ষা করে থাকবে নাকি? আমার ঘাড়ের উপর দিয়ে একবার ঘরের ভিতর উকি দিয়ে কেউ শুনছে কিনা সেটা দেখে নিয়ে অপু বলল, শোন, বেশি কথা বলার সময় নেই। আমি হরিদার কাছে শুনেছি, এমন বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় ওখানে ভূত আসে। হরিদা নাকি ভূতকে চা, তেলে ভাজা এসব এনে খাওয়ায়। সেটাই দেখতে যাব আজ। তুই যাবি কিনা আমার সাথে সেটা বল। হরিদা হলো আমাদের স্কুলের দপ্তরি। হরিদার কাজই হলো সন্ধ্যা হতে ভাঙের নেশা করা আর এসব আজগুবি কথা বলে ছাত্রদের ভয় দেখানো। অপু ব্যগ্র হয়ে উঠেছে দেখে আমি বললাম, যাবি কি করে? আজ তো স্কুল বন্ধ, বাসা থেকে যেতে দেবে? আরে বোকা, সেই জন্যই তো তোকে দলে টানছি। আমার বাসায় আমি বলবো যে তোদের বাড়িতে আসবো, আর তুই বলবি যে আমাদের বাড়িতে যাবি। তারপর দুজন মিলে একসাথে স্কুলে চলে যাব। কখন যাবি? ঘড়ি ধরে সন্ধ্যা 7টার সময় বেরিয়ে স্কুলের গেটের সামনে চলে আসবি।
আমি ঠিক সময় মতো এসে পড়বো। তারপর দুজন মিলে পাঁচিল টপকে ভেতরে ঢুকবো। পারলে সঙ্গে ছাতা নিবি আর একটা টর্চ। আর কথা বলার সময় নেই, বেশি দেরি হলে মা বকবে। তুই কিন্তু দেরি করবি না। এখন চলি। ঝড়ের বেগে কথাগুলো বলে অপু সাই করে ছুটে বেরিয়ে গেল। আমি মাথা চুলকাতে চুলকাতে দরজা আটকাচ্ছি, এমন সময় রান্নাঘর থেকে মা ডেকে জিজ্ঞেস করলেন, কে এসেছে রে? অপু এসেছিল। আমি মিনমিন করে উত্তর দিলাম। কেন? সন্ধ্যায় ওদের বাড়িতে যেতে বলল। কি জন্যে? ওর এক মামা আসবেন অঙ্ক করার সহজ নিয়ম শেখাতে। আমি ইচ্ছে করেই মিথ্যে বললাম, বুঝতে পারছিলাম একটু বেশি ঝুঁকি নেওয়া হচ্ছে, কিন্তু সত্যি কথা বললে মা কান টেনে কানের সাইজ বাড়িয়ে দেবে ভেবে বললাম না। সেদিন বাকি দিনটা আর কোনো কাজেই মন বসাতে পারলাম না। যতই শান্ত থাকার চেষ্টা করি তবু মনের মধ্যে একটা চাপা উত্তেজনা হতে লাগলো। ল্যাবরেটরি ঘরে ভূত থাকুক বা নাই থাকুক, সেই ঘরের কাচের আলমারিতে যে একটা নরকঙ্কাল আছে সেটা আমি নিজেই দেখেছি। সবাই বলতো অনেক আগে কেউ একজন ছেলেদের বিজ্ঞান শিক্ষার সুবিধার্থে স্কুলে নিজের কঙ্কাল দান করেছিলেন। সেটাই ওটা। প্রাইমারিতে থাকতে একবার ল্যাবরেটরি ঘরের পাশ দিয়ে যাবার সময় দরজা খোলা পেয়ে উকি মেরে কাচের আলমারির ভেতরে ঝোলানো কঙ্কালটা এক পলকের জন্য দেখেছিলাম। আজ সেই কথা মনে পড়ে মনে মনে রোমাঞ্চিত হয়ে উঠলাম। রবিবার দুপুরে খাবার পর ঘুমোতে হবে, এটাই ছিল বাড়ির নিয়ম। তাই খাবার পর হালকা একটা ভাত ঘুম দিয়ে যখন উঠলাম তখন ঘড়ির কাঁটায় 5টার কাছাকাছি। ঘুম থেকে উঠে সুবোধ বালকের মতো বই খাতা নিয়ে বসলাম। সন্ধ্যায় বাইরে বের হতে হলে সুবোধ বালকের অভিনয় করাটা জরুরি। বুদ্ধিটা অবশ্য বেশ কাজে দিল। মা একবার এসে অবাক চোখে আমাকে দেখে আবার চলে গেলেন। ঘণ্টা দেড়েক বই খাতা নিয়ে নাড়াচাড়া করে 7টা বাজার একটু আগেই উঠে গিয়ে দেখি মা চাউমিন বানিয়েছে। সেই চাউমিন গলাধ্যকরণ করে মাকে বলে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। অপু যদিও একটা টর্চ জাতীয় কিছু সাথে নিতে বলেছিল, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় সেটা মনে ছিল না। হেঁটে হেঁটে স্কুলের সামনে পৌঁছে দেখি অপু আমার আগেই চলে এসেছে। আমাকে দেখে এসে খুশি হয়ে বলল, তুই যা ভীতু, ভাবিনি তুই আসবি। আমিও ওকে পাল্টা খোঁচা দিতে পারতাম, কিন্তু ইচ্ছে হলো না, কারণ আমার ততক্ষণে একটু একটু করে ভয় করতে শুরু করেছে। ল্যাবরেটরি ঘরের দিকে পারতপক্ষে দিনের বেলাতেও কেউ যায় না, সেখানে এই ভর সন্ধেবেলায় লুকিয়ে লুকিয়ে যাবো ভাবতেই পেটের ভেতরে কেমন সুরসুর করতে শুরু করলো। অপুকে জিজ্ঞেস করলাম, এখন কি করবি? সে চাপা গলায় বলল, আয় আমার সাথে, আগে ভিতরে ঢুকি, তারপর দেখি কি করা যায়। স্কুলের পেছনের দিকে পাঁচিলের একটা অংশ অর্ধেক ভাঙা ছিল। বড় ক্লাসের ছাত্ররা সেই পথেই স্কুল পালাতো। সেদিন পাঁচিল টপকে আমরা দুজনেই স্কুলের ভেতরে ঢুকে পড়লাম। এমনিতে স্কুলের সব কিছু চেনা আর আপন মনে হলেও সেদিন কিন্তু ভিন্ন অনুভূতি হলো। মনে হলো জনশূন্য স্কুলে আমরা যেন অনুপ্রবেশকারী। স্কুলের বড় বড় ভবনগুলোকে দেখে মনে হতে লাগলো যেন অন্ধকার আর শূন্যতায় ডুবে থাকা কোনো প্রাচীন নগরী। আমি আর অপু সন্তর্পণে মাঠের পাশের গাছগুলোর আড়াল দিয়ে হেঁটে হেঁটে ল্যাবরেটরির ভবনের দিকে এগোলাম। একটা ভয় ছিল যে হরিদা যদি আমাদের দেখতে পায় তবে কেলেঙ্কারি হয়ে যাবে, কিন্তু ভাগ্য ভালো যে হরিদাকে কোথাও দেখতে পেলাম না। ল্যাবরেটরি ভবনের কাছাকাছি এসে কিন্তু আমরা দুজনেই অবাক হলাম, কারণ ল্যাবরেটরির জানলা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছিল। সেই দেখে অপু ফিসফিস করে বলল, দেখেছিস ব্যাপারটা? চল ভাই ফিরে যাই, আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। আরে ধুর বোকা, তুই কি ভূতের ভয় পাচ্ছিস নাকি? বলে অপু নাক সিটকালো, তারপর কি যেন ভেবে নিয়ে বলল, কাছে গিয়ে দেখতে হবে, বুঝলি? তবে সাবধান, আলো আছে মানে যে মানুষ হবে তেমন ভাবিস না। এর উত্তরে আমি কিছু বলতে যাব, এমন সময় অপু খপ করে আমার হাতটা ধরে মুখে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করলো। অপুর দৃষ্টি লক্ষ্য করে ল্যাবরেটরির সামনের পথের দিকে তাকাতেই কারণটা বুঝতে পারলাম। অন্ধকারে দূর থেকে দেখলেও চিনতে অসুবিধা হলো না,
দারোয়ান হরিদা এক হাতে একটা শালপাতার ঠোঙা আর এক হাতে একটা টর্চ নিয়ে হেঁটে হেঁটে ল্যাবরেটরির দিকেই আসছে। ভাগ্যিস আমরা দুজনে একটা মোটা মেহগনি গাছের আড়ালে ছিলাম, তাই আমাদের সে দেখতে পায়নি। হরিদা এসে ল্যাবরেটরির সামনে দাঁড়িয়ে টর্চটা বন্ধ করে ভিতরে ঢুকে গেল। চারিদিকে একদম নীরব নিস্তব্ধ থাকায় একটু দূর থেকেও ভেতরের কথাগুলো আবছা আবছা শুনতে পেলাম। ঘরের ভিতর থেকে একটা অপরিচিত ভারী গলায় কে যেন বলল, এখন তুই যা, ঘন্টাখানেক পরে এসে সব বন্ধ করে যাস। কথা শেষ হবার একটু পরেই দেখলাম হরিদা আবার বেরিয়ে এসে যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। অপু আমার পিঠে একটা খোঁচা মেরে বলল, আরে মানে বুঝতে পারছিস কিছু? কি বুঝবো? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। ঢোকার সময় হরিদার হাতে তেলে ভাজা ছিল, বেরোবার সময় আর সেটা দেখলাম না। এর মানে হরিদা ভূতকে তেলে ভাজা দিয়ে গেল। অপু কথাটা বলল একদম বইয়ের গোয়েন্দাদের মতন করে। আমি বললাম, ভূত না কচু, কোনো স্যার এসেছেন মনে হয়, গলা শুনলি না? অপুর মুখ দেখে মনে হলো আমার কথাটা তার পছন্দ হয়নি। সে বলল, চল দেখি আসলেই কে এসেছে দেখি। বলেই সে ল্যাবরেটরির দরজার দিকে পা বাড়ালো। অগত্যা আমিও তার সাথে গেলাম। ভবনের মূল দরজা দিয়ে ঢুকেই একটা বারান্দা পড়ে। বারান্দার সাথেই ল্যাবরেটরির দরজা আর একটা জানালা। দরজাটা হালকা করে ভেজানো থাকায় সেদিক দিয়ে আলো বেরিয়ে বারান্দায় পড়ছিল। আমি আর অপু পা টিপে টিপে সেই দরজার কাছে দাঁড়িয়ে খুব সাবধানে ভেতরে উকি দিয়ে দেখলাম ল্যাবের ভেতরে আধ ভাঙা টেবিলে একটা মোমবাতি জ্বলছে, আর টেবিলের উল্টো পাশের চেয়ারে কেউ একজন বসে আছে। টেবিলের উপরে হরিদার সদ্য আনা তেলে ভাজাও দেখলাম, তবে লোকটা যে কে সেটা চিনতে পারলাম না। দেখে মনে হলো বেশ বয়স্ক মানুষ, মাথা ভর্তি ছোট করে ছাঁটা সাদা চুল, নাকের নিচে পুরো গোঁফ। লোকটা একটা কচুরি তুলে নিয়ে এত আয়েশ করে খাচ্ছে যে আবেশে তার চোখ বুজে আসছে। অন্ধকারে আবছা আলোয় অপুর দিকে চেয়ে বুঝলাম সে খুবই হতাশ হয়েছে। আমার দিকে ফিরে সে ফিসফিস করে বলল, ধুর ছাই, এই লোকটা আবার কে? ভূত যে নয় সে তো বুঝতেই পারছিস, চল এবার এখান থেকে চলে যাই। অপু এবারে আর অমত করল না। দুকাদ উঁচিয়ে সে এমন একটা অঙ্গিভঙ্গি করল যার মানে হলো চল তবে। কিন্তু সেখান থেকে চলে আসা আমাদের হলো না। উল্টো ঘুরে দরজার দিকে পা বাড়াতে যাব এমন সময় হঠাৎ করে পিছন থেকে দুটো হাত এসে আমাদের দুজনের ঘাড় চেপে ধরলো শক্ত করে। আচমকা ঘাড়ের উপর হাত পড়তেই ভয়ে আমরা দুজনেই তারস্বরে চিৎকার করে উঠলাম। ভেবেছিলাম সেদিনই বোধহয় শেষ, আর বুঝি বাড়ি ফেরা হবে না। কিন্তু হঠাৎ করে কি জানি হলো, মনে হলো আমাদের চিৎকারের দমকে চমকে উঠে সেই হাত দুটো আমাদের ছেড়ে দিল। তারপরে পিছন থেকে খানিক আগে শোনা সেই ভারী গলাটা বলল, এই থাম থাম, দুজন অহেতুক চিৎকার করিস না। আমাদের চিৎকার থেমে গেল। ভয় ভয় পিছন ফিরে দেখি সেই অপরিচিত লোকটার রাগী চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ফিরে চাইতে দেখে সে জিজ্ঞেস করলো, কে তোরা? দরজার বাইরে দাঁড়িয়ে কি করছিলি? অপু এতক্ষণ ফটফট করে কথা বলছিল, এবারে কিন্তু দেখলাম তার মুখে টু শব্দটিও নেই। তাই আমি কোনো রকমে মিনমিন করে বললাম, আগে স্যার, আমরা এই স্কুলেরই ছাত্র। কি বুঝে যে স্যার বলে সম্বোধন করেছিলাম তা ঠিক বলতে পারবো না, কিন্তু মনে হলো স্যার শুনে তিনি বেশ খুশি হয়েছেন। বললেন, তা দরজার বাইরে দাঁড়িয়েছিলি কেন? আয় ভেতরে আয়। আমরা চুপচাপ তার পেছনে পেছনে ল্যাবরেটরির ভেতরে ঢুকলাম। লোকটা আবার তার চেয়ারে গিয়ে বসে আমাদের দিকে ফিরে বলল, আমি কে জানিস? আগে না স্যার। আমি হলাম শিবেন বাড়ুজ্জে, এককালে এই স্কুলের হেডমাস্টার ছিলাম। এবারে আমাদের দুজনেরই মনে কিছুটা সাহস ফিরে এলো। স্কুলের শিক্ষক যেহেতু ছিলেন, কাজেই টেকনিক্যালি একদম অপরিচিত তো তিনি নন। আর ছিলেন মানে হলো এখন নিশ্চয়ই অবসরে গেছেন। তার মানে এখন চাইলেই আমাদের কানমোলা কি বেতের বাড়ি দিতে পারবেন না। টেবিলের উপর থেকে একটা তেলে ভাজা তুলে নিয়ে শিবেন স্যার এবার আমাদের দিকে ফিরে বললেন,
তোদের নাম বল, আর কে কোন ক্লাসে পড়িস? আমরা দুজন নাম আর ক্লাস বললাম। আমাদের কথা শুনে খুশি হয়ে তিনি আবার জিজ্ঞেস করলেন, তোদের তো প্রথম পরীক্ষার সাময়িক রেজাল্ট হয়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ স্যার। তা কার কি রেজাল্ট বল শুনি। এবারে আমরা দুজনেই লজ্জা পেয়ে গেলাম। আমাদের দুজনেরই যা রেজাল্ট তা ভদ্র সমাজে বলা কঠিন, অন্তত আমাদের বাবা মারা সেটাই মনে করেন। চুপ করে আছি দেখে স্যার আমাদের অভয় দিয়ে বললেন, আরে বলেই ফেল, আমার কাছে লজ্জা করিস না। আগে স্যার, এক সাবজেক্ট বাদে বাকি ভালো। কোন সাবজেক্টে খারাপ করেছিস? এবারে খানিক মাথা চুলকে অপুই উত্তর দিল, আগে স্যার, গণিতে। উত্তরটা পেয়ে শিবেন স্যার যেন একটু খুশি হলেন। বললেন, তোদের চেহারা দেখেই বুঝেছি অঙ্ক ভালো বুঝিস নে। আচ্ছা, মন খারাপ করিস নে, এনে একটা করে কচুরি নিয়ে খা। আমরা সাহস করে হাত বাড়িয়ে কচুরি নিলাম। স্যার তখন আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসে বললেন, বুঝতে না পারলে গণিত খুব কঠিন, আবার বুঝতে পারলে খুব সহজ, বুঝলি? আমি যখন শিক্ষক ছিলাম তখন রসায়ন আর গণিত পড়াতাম। আমার ছাত্ররা কেউ কোনোদিন আর যাই হোক গণিতে ফেল করেনি। অপুটা এমনিতেই তেলবাজ। এবারে সুযোগ পেয়ে সে বলল, ইস, যদি আপনার মতন শিক্ষক পেতাম স্যার, তাহলে। তাহলে কি যে হতো সেটা অপু আর বলল না। কিন্তু তার ভাব দেখে মনে হলো স্যারকে শিক্ষক হিসাবে পেলে সে গণিতে একদম ধুরন্ধর হয়ে যেত। স্যার কিন্তু অপুর কথা শুনে গলে গেলেন। বললেন, আহা, কষ্ট পাস নে, চেয়ার টেনে নিয়ে বস দুজনে, তোদেরকে একটা ওষুধ দিয়ে দিচ্ছি। কি ওষুধ স্যার? আমি ভয় ভয় জানতে চাইলাম। আসলে স্যাররা তো ওষুধ বলতে বেতের বাড়ি আর কান টানাকেই বোঝান, তাই ভয় পাবার যথেষ্ট কারণ ছিল। স্যার হেসে বললেন, সে তোরা চিনবি নে, ওষুধটা আমার নিজের বানানো। মাত্র 2 ফোঁটা করে খেলেই দেখবি গণিতে মাথা খুলে গেছে। কথা শেষ করে স্যার চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ঘরের উল্টো দিকের আলমারির মধ্যে সারি সারি কাঁচের শিশি বোতল রাখা ছিল। স্যার উঠে সেই আলমারিগুলোর সামনে গিয়ে কিছু একটা খুঁজতে লাগলেন। ওদিকে অপু তখন টেবিলের সামনে রাখা চেয়ার সরিয়ে একটাতে বসে পড়েছে। আমি বসতে যাচ্ছি, এমন সময় আমার চোখ গেল টেবিলের ডান দিকের দেওয়াল ঘেঁষে রাখা কাঁচের পাল্লা দেওয়া আলমারিটার দিকে। এর আগে যেবারে ল্যাবরেটরি ঘরে উঁকি মেরেছিলাম, সেবারে সেই আলমারিটাতেই সেই নরকঙ্কালটা দেখেছিলাম। এতক্ষণ মনে ছিল না, এবারে আলমারিটার দিকে চোখ পড়তেই দেখলাম সেটার দরজা হাঁ করে খোলা, আর ভেতরটাও ফাঁকা। ব্যাপারটা কি বুঝতে না পেরে অপুর শার্টের কোণ ধরে টান দিয়ে তাকে কথাটা বলতে যাব, এমন সময় শিবেন স্যার একটা সবুজ কাঁচের শিশি হাতে করে নিয়ে ফিরলেন। তারপর চেয়ারে বসে একটা ড্রপার দিয়ে সেই শিশি থেকে ওষুধ বার করতে করতে বললেন, এই যে পেয়ে গেছি, অনেক দিন আগে এটা বানিয়েছিলাম, বুঝলি? এই ল্যাবরেটরিতে বসেই বানিয়েছিলাম। এটা যে এখনো আছে ভাবতেই পারিনি। এর নাম আমি দিয়েছিলাম গণিতাঞ্জলি আরক। এর 2 ফোঁটা খেলেই দেখবি গণিতের ভয় কেমন কেটে যাবে। তাই বুঝি স্যার, দিন দিন আমাকে 2 ফোঁটা দিন। তারপর আমার দিকে ফিরে বলল, তুই 4 ফোঁটা খাস শিমুল, তোর অবস্থা আমার চেয়েও খারাপ। আমার কিন্তু তখন গণিতাঞ্জলি খাবার বা হাসার মতো অবস্থা নেই, কারণ এরই মধ্যে এমন একটা জিনিস আমার চোখে পড়েছে যে ভয়ে গলা শুকিয়ে গিয়েছে। দেখলাম মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ঘরের দেওয়ালে আমার, অপুর, স্যারের চেয়ারের, টেবিলের সব কিছুরই লম্বা লম্বা ছায়া পড়েছে, কিন্তু তারই মধ্যে শিবেন স্যারের ছায়াটা যেন সম্পূর্ণ আলাদা। সেটা দেখে কোনো মানুষের ছায়া বলে মনে হয় না, বরং মনে হয় যেন একটা হাড় বের করা কঙ্কালের ছায়া
ব্যাপারটা যে অপুকে দেখাবো সেটা পারলাম না, কারণ ততক্ষণে আমার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা লাফিয়ে লাফিয়ে ছুটতে শুরু করেছে। মনে হচ্ছে দেহের সব রক্ত যেন পলকের মধ্যে মাথা থেকে পা আর পা থেকে মাথায় ছুটে ছুটে যাচ্ছে আর ফিরে ফিরে আসছে। অপু এরই মধ্যে স্যারের হাত থেকে 2 ফোঁটা গণিতাঞ্জলি খেয়ে নিল। স্যার তাই এবারে ড্রপারটা নিয়ে আমার দিকেই ফিরলেন। আমার মনের ভেতর তখন ভাবনার ঝড় বয়ে চলেছে। একটা মানুষের ছায়া কেন কঙ্কালের মতো দেখাবে? তবে কি স্যার মানুষ নন? কথাটা মনে হতেই মায়ের মুখে শোনা আরেকটা কথা মনে পড়ল। মা বলতেন যে ভূতেরা সবসময় চেষ্টা করে নিজেদের দলে লোক বাড়ানোর। কাজে 2 2 4 করে আমার মনে হলো স্যারের হাতের ওটা আরক টারক নয়, ওটা নির্ঘাত বিষ। তাই মনের সব জোর একত্র করে আমি চিৎকার করে বললাম, খাবো না, খাবো না, ও বিষ আমি খাবো না। আমার কথার ফল কিন্তু মারাত্মক হলো। বিষ শব্দটা শুনে ভয়ে লাফিয়ে উঠে অপু নিজেই নিজের গলা চেপে ধরলো। আর সেই সাথেই এতক্ষণের শান্তশিষ্ট শিবেন স্যার রেগে অগ্নিশর্মা হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত দিয়ে আমার মুখটা চেপে ধরলেন আর চিবিয়ে চিবিয়ে বললেন, আমার আবিষ্কৃত গণিতাঞ্জলিকে বিষ বলে অপমান! এত বড় সাহস তোর! আমি গো গো শব্দ করে মুখ সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। শিবেন স্যার তখন বলে চলেছেন, খাবি না মানে তোকে খেতেই হবে। আমার বানানো ওষুধ এটা, আমার গণিতাঞ্জলি আরক। নে আকর, খা। স্যারের এমন রুদ্রমূর্তি দেখে অপু ভয়ে ছিটকে গিয়েছিল। তার দিক থেকে কোনো সাহায্য আসবে না বুঝতে পেরে আমি হাত পা ছুঁড়ে ছুটতে যেতে চাইলাম। আমার পায়ে লেগে টেবিল থেকে গণিতাঞ্জলির শিশিটা উল্টে মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। সেই সাথে মোমবাতিটাও নিভে গিয়ে ঘর পুরোপুরি অন্ধকারে ঢেকে গেল। আমি বাঁচার আশা ছেড়ে দিয়ে চিৎকার করে অপুকে বলতে চাইলাম, পালা পালা অপু, অপু পালা। কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মায়ের মুখটা মনে পড়ল। মনে মনে ভাবলাম, মায়ের মুখটা বুঝি আর কোনো দিনও দেখা হবে না। হাল প্রায় ছেড়ে দিয়েছি। ঠিক এমন সময় হঠাৎ করেই উজ্জ্বল আলোয় ঘরটা যেন ভরে উঠল, আর সাথে সাথেই একটা চেনা গলা বলে উঠল, একই করছেন কি স্যার? আরে ছেড়ে দিন, বাচ্চা ছেলে স্যার, ছেড়ে দিন। হারুদার কণ্ঠ শুনেই হোক আর বৈদ্যুতিক টর্চ জ্বলে ওঠার কারণেই হোক, শিবেন স্যার আমাকে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে চোখ মেলে চাইতেই শিউরে উঠে দেখলাম, কোথায় শিবেন স্যার? তার জায়গায় দাঁড়িয়ে আছে ল্যাবরেটরির সেই বিশাল নরকঙ্কালটা। তার অস্থিসার হাতের এক হাতে এখনও সেই গণিতাঞ্জলির ড্রপার ধরা। আমার আর অপুর আতঙ্কে বিস্ফারিত 2 জোড়া চোখের সামনেই স্যারের কঙ্কালটা হেঁটে হেঁটে সেই আলমারির ভিতর ঢুকে পড়ে প্রাণহীন জড় রূপ নিয়ে নিল। আর সেই সাথেই আমরা দুজনে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। তারপরের কথা নাই বা বলি। স্কুল পাশ করেছি আজ অনেক বছর হলো, কিন্তু সেবারে যেরকম ভৎসনা আর উত্তম মাধ্যম কপালে জুটেছিল সেটা ভুলিনি। তবে এত কিছুর মধ্যেও অপুর একটা উপকার কিন্তু হয়েছিল। গণিতাঞ্জলি আরকের গুণেই হোক বা বিশ্বাসের কারণেই হোক, সেদিনের পর থেকে অপুর গণিতের ভয় একদম কেটে গিয়েছিল। তারপর তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে অপু আজ নিজেই গণিতের শিক্ষক হয়ে গেছে। এখনও তাই মাঝে মধ্যেই ভাবি, সেদিন যদি শিবেন স্যারকে বাধা না দিয়ে চুপচাপ গণিতাঞ্জলি 2 ফোঁটা খেয়ে নিতাম, তবে হয়তো আজ আমিও অপুর মতো গণিতের জাহাজ হতে পারতাম। শুধু গেম খেলে টাকা কামাতে চাইলে প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন 1x।